আলভি কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে থেকে বলল, তো 28 সপ্তাহ আর 6.5 মাস কি এক সমান নয়? অলি ভ্রু কুঁচকে তাকাল। আলভি ঠিকই বলেছে। আই থিঙ্ক আমাদের একবার হসপিটালে যেতে হবে। কেন? হসপিটালে যাব কেন? তুমি বেবির নড়াচড়া অনুভব করছো না? তোমার কি মনে হয় 28 সপ্তাহে এটা স্বাভাবিক ব্যাপার? অলি কথাটা বুঝতে পারল না। স্বাভাবিক ব্যাপার নয় মানে? আলভি হয়তো অলিকে কিছু বলতে চাইল, কিন্তু অলির চেহারাটা দেখে সে আর বলে উঠতে পারল না। সে জানে এই কথাটা অলিকে বললে অলি অনেক চিন্তায় পড়ে যাবে। কিছু না, রেডি হয়ে নেও। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় 6টা। অলিকে নিয়ে আলভি হসপিটালে এসে পৌঁছেছে। তারা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই অলি বলে ওঠে, একটা বিষয় জানানোর ছিল। হুম বলো। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল, কিন্তু অলি কথাটা বলে উঠতেই পারছে না। আলভি ফোন চাপছিল, সে এইবার ফোনটা পকেটে রেখে অলির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। অলি তার থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। আলভি পিছিয়ে এসে দেখল অলি ফ্লোরের দিকে তাকিয়ে হাত কোচলাচ্ছে। আলভি একটা শ্বাস ফেলল। এরকম করছো কেন? যা বলতে চাইছো বলে ফেলো। অলি আলভির শার্টের বাটনের দিকে তাকিয়ে বলতে শুরু করল, আসলে আমার সব জামাকাপড় টাইট হয়ে গেছে। আলভি ব্যাপারটা বুঝতে পেরে নিজের উপরেই খানিকটা বিরক্ত হল। তার এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছিল। এখান থেকে বেরিয়ে আমরা শপিং করতে যাব। অলি মাথা নিচু রেখেই ডান দিকে ঘাড় কাত করল। অলির এই ব্যাপারগুলো আলভির কাছে অনেক কিউট লাগে। ইচ্ছা করে আদুরে ভঙ্গিতে গাল টেনে দিতে। আলভি এবার অলির হাত ধরে হাঁটতে লাগল। কিছুদূর যেতেই অলি আবারও বলে ওঠে, আল্ট্রাসোনোগ্রাম কে করবে? চিন্তা করো না, একজন ফিমেল রেডিওলজিস্ট করবে। অলি দাঁড়িয়ে পড়ল। আলভি কিছু বুঝে ওঠার আগেই অলি বলে উঠল, আমি চাই আজকের আল্ট্রাসোনোগ্রামটা আপনিই করুন। আলভির চোখজোড়া বিস্ময় বড় বড় হয়ে গেল। অলি নিজে থেকেই তাকে আল্ট্রাসাউন্ড করতে বলছে? আর ইউ শিওর? অলি হ্যাঁ বোধক মাথা নাড়ল। ফলস্বরূপ আলভির ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। আলভি পুনরায় অলির হাত ধরে সোনোগ্রাফি রুমে নিয়ে এলো। অলিকে বেডে বসিয়ে দিয়ে আলভি স্ক্রিটের সামনে বসল। অলি একটা শ্বাস ফেলে বিনাবাক্যে বোরকাটা বুক পর্যন্ত তুলল। তারপর কাপা কাপা হাতে টপস সরাতেই ফর্সা পেট উন্মুক্ত হয়ে গেল। আলভি প্রোবটা হাতে নিয়ে অলির দিকে তাকাতেই দেখল অলি চোখমুখ খিচে বন্ধ করে রেখেছে। আলভি অলির দিকে খানিকটা ঝুঁকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার অস্বস্তি লাগলে আমি চলে যাচ্ছি। অলি ফট করে চোখ খুলে নাবোধক মাথা নাড়ে। আলভি মৃদু হেসে অলির পেটের দিকে তাকাল। তারপর একটা শুষ্ক ঢোক গিলে প্রোবটা নামিয়ে রেখে জেলের বোতল খুলল। জেলটা একটু ঠান্ডা লাগবে বলেই পেটের ওপর পাতলা করে জেল মাখিয়ে দিয়ে প্রোবটাতেও জেল মেখে নিল। রুমের লাইটের আলো ডিম করে দিয়ে স্ক্রিনের আলোটা বাড়িয়ে দিল। প্রোব ছোঁয়াতেই স্ক্রিনে দানা দানা ছায়া পরিষ্কার হয়ে গোল মাথার আউটলাইন দেখা দিল। আলভি গলার স্বর নামিয়ে অলির দিকে তাকায়। স্ক্রিনে দেখো, এটা মাথা। এই যে সরু সরু দাগ দেখছ এটা মেরুদণ্ড। সে প্রোবটা অন্যদিকে ঘোরাতেই স্পন্দন ধরা পড়ল। আলভি ডোপলার চালু করতেই ঘরটা টুং টুং শব্দে ভরে উঠল। আলভি একদৃষ্টে স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, এটাই ওর হার্টবিট। রেটটা প্রায় 140-এর আশেপাশে, যার মানে নর্মাল আছে। অলি অন্যমনস্ক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আচ্ছা, ও নড়ছে না কেন? অলির কণ্ঠস্বর আটকে আসছে। চোখের কোণেও পানি জমেছে। আলভি প্রোবটা একটু উপরে টেনে নিয়ে ডানে বামে ঘুরিয়ে নিল। স্ক্রিনে শিশুটির হাত হালকা ভাঁজ হয়ে খুলে গেল, পায়ের দিক থেকেও ক্ষীণ নড়াচড়া পরিলক্ষিত হল। আলভি স্ক্রিনে আঙুল রেখে বলল, মুভমেন্ট আছে, এই দেখো এখনই হাত পা নাড়ল। অলি মুখটা ছোট করে বলল, কই? আমি তো কিছুই অনুভব করিনি। আলভি আরও কিছু বিষয় পর্যবেক্ষণ করে বলতে শুরু করল, তোমার প্লাসেন্টা সামনে দিকে, যাকে অ্যান্টেরিয়র প্লাসেন্টা বলা হয়। বেবি নরলে ধাক্কাগুলো আগে প্লাসেন্টাতেই লাগে। প্লাসেন্টা অনেকটা কুশনের মতো ধাক্কাগুলোকে শুষে নেয়। তাই তুমি কম টের পাচ্ছ। এটা কমন, চিন্তার কিছু নেই। আলভি এবার স্ক্রিনে ছোট ছোট ক্যালিপার বসিয়ে মাপগুলো নিতে লাগল। মাথার ব্যাস, পেটের ঘের, উরুর হাড়ের লম্বা। সবশেষে সে শান্ত গলায় বলল, গ্রোথ এজ ঠিকই আছে, 28 সপ্তাহের সাথে প্রায় মিলছে। প্রোব নিচের দিকে নামিয়ে আবারও বলল, ফ্লুইডও ভালো আছে। এই যে, এটা পজিশন। চিন্তার কিছু নেই, এই বয়সেও পজিশন পাল্টায়, শেষের দিকে মাথা নিচের দিকে চলে আসবে। অলি এত কিছু না বুঝলেও নিঃশব্দে মাথা নেড়ে সাই জানাল। তার কপালের টানটান ভাবটা একটু নরম হয়েছে।
আলভি কতগুলো টিস্যু দিয়ে জেল মুছিয়ে দিতে দিতে বলল, তুমি হয়তো সবসময় নড়াচড়া টের পাবে না, বিশেষ করে বসা অবস্থায় বা হাঁটাচলা করলে। তবে রাতে পাশ ফিরে শুয়ে শান্ত হয়ে থাকলে টের পাওয়ার চান্স আছে। আলভি শেষবারের মতো আরও একবার স্ক্রিনে চোখ বুলাল। ছোট্ট ইমেজটা স্পষ্ট, নাক ঠোঁটের রেখা, বুকের ভেতর অনবরত ধকধক। আলভি মনে মনে আওড়াল, হার্টবিট স্টেবল, মুভমেন্ট প্রেজেন্ট, প্লাসেন্টা অ্যান্টেরিয়র, সব ঠিক আছে। থ্যাংক ইউ, আমাকে এত ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। অলির মিনমিনিয়ে বলা কথাটা শুনে আলভি ভ্রু কুঁচকে তাকাল। রুমের লাইট জ্বালিয়ে দিয়ে বলল, ধন্যবাদ দিচ্ছ কেন? শোনো, তোমার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য আমি কিছুই করিনি। অন্য কেউ এসে সারাদিন ধন্যবাদ দিলেও আমি কোনো প্রেগন্যান্ট মহিলার আল্ট্রাসাউন্ড করতাম না। অলি টপস আর বোরকা ঠিকঠাক করে উঠে বসল। এভাবে বলছেন কেন? আগেরবার করতে চেয়েছিলেন বলেই তো আমি এবার আপনাকেই করতে বললাম। আলভি একটা শ্বাস ফেলে বলল, তুমি ভাবতেও পারছ না যে তুমি যখন বললে বেবির নড়াচড়া ফিল করতে পারো না তখন আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তাও তুমি যে আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিলে সেই জন্য তুমি অবশ্যই একটা থ্যাঙ্কস ডিজার্ভ করো। নিজের চোখে না দেখলে আমি কিছুতেই চিন্তামুক্ত হতে পারতাম না। অলি অবিশ্বাসী চোখে আলভির দিকে তাকায়। বেবির নড়াচড়া অনুভব না করাটা যে চিন্তার বিষয় সেটা আপনি তখন কেন বললেন না? বললে কি হতো? তুমিই তো বেবিটাকে প্রেসারে রাখো, সেই জন্যই বেবিটা এত কম অ্যাক্টিভ। আমি যদি তখন বলে দিতাম তাহলে তুমি আরও চিন্তা করতে আর তোমার সব প্রেশারগুলো গিয়ে পড়ত বেবিটার উপর। অলি মুখটা কাচুমাচু করে ফেলল। রাতের আধারে প্রকৃতি নিমজ্জিত হয়েছে, তবুও কৃত্রিম আলোয় শপিং মলটা ঝলমল করছে। এখন যে রাত্রিবেলা সেটা বোঝার জো নেই। আলভি অলিকে নিয়ে একটা দোকানে এসে বসল। তোমার যা যা লাগে নিয়ে নেও। অলি পুরো দোকানে একবার চোখ বুলাল। দোকানের সিলিংয়ে লাগানো হরেক রকম লাইটের আলোয় তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে তিশার বিয়ে উপলক্ষে একবার বাবা মায়ের সাথে এই শপিং মলে এসেছিল। ভাবতেই তার চোখজোড়া চিকচিক করে উঠল। আলভি সেটা লক্ষ্য করে সাবধানতা সহিত বলল, বেশি সময় নেই অলি, তাড়াতাড়ি করো। অলি আড়ালে চোখ দুটো মুছে শান্তকণ্ঠে বলল, কিছু টপস আর স্কার্ট দেখান ফ্রি সাইজের। দোকানি একবার অলির দিকে তাকিয়েই বুঝতে পারল তার জন্য কেমন স্টাইলের জামাকাপড় পারফেক্ট হবে। এই অবস্থায় ঢিলেঢালা পোশাকই পরিধান করা উচিত। সেই হিসেবেই সে বেশ অনেকগুলো জামা কাপড়ের কালেকশন বের করে দিল। এত কালেকশন দেখে অলি বিড়ম্বনায় পড়ে গেল। নিজে থেকে কোনো কিছু কেনার অভ্যাস তার নেই। এই পর্যায়ে এসে মায়ের জন্য মনটা খুব পুড়ছে। মা বরাবরই তার জন্য জামাকাপড় পছন্দ করে দিতেন। লোকে বলে কেউ মা তারা চিহ্ন রাগেলে তার জন্য কোনো কিছুই নাকি থেমে থাকে না। কিন্তু অলির মতো অনাথ ছেলেমেয়েরা বোঝে মা বাবা ছাড়া জীবন কতটা দুর্বিষহ, কতটা অন্ধকার আচ্ছন্ন। অলির যেই সময়ে মাকে সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময়েই তার মা বাবা দুজনেই তাকে ছেড়ে চলে গেছেন। অলি ঠোঁট চেপে কান্নাগুলো গিলে ফেলতে চাইল কিন্তু ব্যর্থ হল। আলভি কি করবে বুঝে উঠতে পারল না। শপকিপার দুজনও অলির কান্না দেখে হকচকিয়ে গেছেন। আলভি একটা শ্বাস ফেলে অলিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আহা কাঁদছ কেন? কি হয়েছে? আমাকে বলো। অলি মাথা নিচু করে বলল, মা, বাবার কথা মনে পড়ছে। মা বাবাই সবসময় আমার জন্য জামাকাপড় পছন্দ করে দিতেন। আমি কখনো নিজে পছন্দ করতে পারিনি। প্লিজ কান্না করো না। অলি ফুপিয়ে উঠতেই আলভি বলে ওঠে, আমি তোমার জন্য পছন্দ করে দিচ্ছি। আলভি অলির চোখ দুটো মুছে দিয়ে কাপড় সিলেক্ট করতে লাগল। প্রায় ৩৫ সেটের মতো ড্রেস সিলেক্ট করে সে থামল। আলভির কাণ্ড দেখে অলি কান্না ভুলে ড্যাব করে তাকিয়ে আছে। আপনি এতগুলো কেন সিলেক্ট করলেন? একবারে কেউ এতগুলো কাপড় কেনে? আলভি অলির দিকে তাকিয়ে বলল, কমাতে পারবো না। সিলেক্ট ফ্রি তো সবগুলোই পছন্দ হয়েছে। তবে তুমি চাইলে আরও সিলেক্ট করতে পারি। করব। অলি নাবোধক মাথা নাড়ল। সবগুলো কাপড় প্যাক করে বিল মিটিয়ে তারা বের হয়ে গেল। কিছু দূর আসতেই অলি একটা দোকানের সামনে এসে থেমে যায়। আলভি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, কি হলো? আর কিছু লাগবে? অলি মাথা নেড়ে আঙুল দিয়ে একটা দোকানের দিকে ইশারা করতেই আলভি থমকে গেল। ওটা তো বেবিস কর্নার। অলি বাম হাতটা পেটের উপরে রেখে নিচের দিকে তাকিয়ে রইল। আলভি তার দিকে অনেকটা ঝুঁকে গিয়ে বলল, পরের বার থেকে কিছু লাগলে ফ্লোরের দিকে নয় আমার দিকে তাকাবে। কারণ ফ্লোরের দিকে তাকালে আমার হিংসে হয়। মনে হয় তুমি আমার হক নষ্ট করছ। আলভির সোজাসাপটা কথা শুনে অলির গালজোড়ায় রক্তিম আভা ফুটে উঠল। আলভির দুহাত শপিং ব্যাগে ভর্তি।
সে নিজের বাম বাহু অলির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, প্রয়োজন ছাড়া তো ভালোই আমার শার্ট ধরে টানাটানি করতে পারো, এখন যখন দেখছ হাত ভরা থাকায় তোমার হাত ধরতে পারছি না, তখন নিজে থেকেও তো হাতটা ধরতে পারো নাকি? অলি হকচকিয়ে আলভির দিকে তাকাতেই আলভি ইশারায় নিজের বাহু ধরতে বলল। অলি একটা ঢোক গিলে আলতো হাতে আলভির বাহু আঁকড়ে ধরল। আলভি এবার অলিকে নিয়ে বেবিস কর্নারে এলো ঠিকই, কিন্তু অলির মনোভাব বুঝে উঠতে পারল না। চারদিকে সাজিয়ে রাখা বাচ্চাদের জিনিসপত্র দেখে অলির চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। তার ইচ্ছা করছে এখানে থাকা সবকিছু কিনে নিয়ে যেতে। কত কিউট সবকিছু, আহা! অলি ছেলে বাবুদের কর্নারে এসে জামাকাপড় দেখতে লাগল। সেখান থেকে কয়েকটা জামাকাপড় আর একজোড়া জুতো তার খুব পছন্দ হল। সেই সাথে সে বেশ কিছু খেলনাও পছন্দ করল। আলভি মনে মনেই আওড়াল, এখন তো দিব্যি সিলেক্ট করতে পারছে, তখন নিজের জন্য তো কিছুই সিলেক্ট করতে পারছিল না। ডাম্বো গার্ল। শপিং বেশি হয়ে যাওয়াতে আলভি একটা ট্রলি এনে সবগুলো শপিং ব্যাগ সেটার মধ্যে নিল। কিন্তু অলির এখনও শপিং করা হয়নি। এই সুযোগে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় A to Z সবকিছুই সে কিনে নিচ্ছে। আলভি হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল এখন 10টা 6 বাজে। শপিং শেষে অলি ক্লান্ত হয়ে আলভির সামনে এসে দাঁড়ায়। আলভি ঘাড় চুলকাতে চুলকাতে বলে, শেষ? অলি মিষ্টি হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ে। ওকে চলো তাহলে। আলভি স্লিপ নিয়ে বিল মিটিয়ে দোকান থেকে বের হতেই অলি পেছনে থেকে বলে ওঠে, এই যা, আমার আর আলোর জন্য কত কিছু কিনলাম কিন্তু আপনার জন্য তো কিছুই কিনলাম না। আলভি এবার কিছুটা বিরক্ত হল। অলি, আমার কিছুই লাগবে না, তোমাদের জন্য শপিং করতেই তো এসেছিলাম, প্লিজ চলো, হাংরি। অলি বুঝতে পারল আলভি এতক্ষণ যাবৎ অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। তাই সে কথা না বাড়িয়ে আলভির পিছু পিছু হাঁটতে লাগল। আলভি শপিং ব্যাগগুলো সব গাড়ির ব্যাকসিটে রেখে দরজা বাইরে থেকে লক করে দিল। তারপর অলির উদ্দেশ্যে বলল, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, চলো কিছু খেয়ে নেই। আলভি অলিকে নিয়ে ডিনার করার জন্য রেস্টুরেন্টে এলো। খাওয়ার এক পর্যায়ে অলি বলে ওঠে, আমাদেরকে এত কিছু কিনে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলভি কয়েক সেকেন্ড অলির দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ধন্যবাদ জানিয়ে ধন্য করেছে আমাকে, এখন এই ধন্যবাদ ধুয়ে ধুয়ে পানি খাবো আমি। অলি কথাটা পুরোপুরি শুনতে পায়নি, সে ভ্রু কুঁচকে বলল, কিছু কি বললেন? আলভি মেকি হেসে বলতে লাগল, বলেছি ধন্যবাদ জানিয়ে আমাকে ধন্য করেছেন, এবার চুপচাপ খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার করুন মাই লর্ড। আলভির কথা বলার ধরন দেখে অলি মুখ চেপে হেসে উঠল। আলভি একটা শ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া দাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে বোরকা খুলে ফ্রেশ হয়ে এশারের নামাজ আদায় করে নিল অলি। তারপর আলমারি খুলে এক সাইড খালি করে সেখানে বাচ্চার জন্য আনা সব কাপড়চোপড় গুছিয়ে রাখতে লাগল। আলভি ফ্রেশ হয়ে এসে দেখল অলি বাচ্চার জন্য আনা দোলনাটা রুমের এক কোণায় গুছিয়ে রাখছে। আলভি একটা শ্বাস ফেলে বেডের উপর বসল। অলি সবকিছু গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগল। আলভি অনেক দিন পর অলিকে নিজের চুল নিজেকে আঁচড়াতে দেখছে। আলভি উঠে গিয়ে অলিকে পেছনে থেকে জড়িয়ে ধরল। অলির সারা শরীর শিরশির করে উঠল। আলভি অলির গলা থেকে ওড়নাটা সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। কি করছেন? আলভি অলিকে নিজের দিকে ঘুরিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, বউকে আদর করছি, কিন্তু বউ কি এটাও বুঝতে পারছে না? অলি ঠোঁট কামড়ে স্কার্টের একপাশ খামচে ধরল। আলভি অলির থুতনি উঁচু করে বলল, বউ কি স্বামীকে কিভাবে ধন্যবাদ জানাতে হয় সেটাও জানে না? অলি লজ্জাবতী গাছের পাতার ন্যায় নুয়ে গেল। আলভি অলির মুখটা দু হাতের আজলায় নিয়ে ফিসফিসিয়ে বলল, বউকে সবকিছুই শিখিয়ে পড়িয়ে নিতে হবে দেখছি। আলভি অলিকে চুমু খেতে গেলে অলি মুখ ঘুরিয়ে নেয়। আলভিও হাল না ছেড়ে অলির গলায় মুখ ডুবিয়ে আলতো চুমু খেতে লাগল। অলি দিশেহারা হয়ে আলভির পিঠের শার্ট খামচে ধরল। ফলস্বরূপ আলভি অলির চুলের মাঝে আঙুল গলিয়ে দিয়ে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। অলি আলভির উদ্দেশ্য বুঝতে পেরে নিজের ঠোঁটজোড়া মুখের ভেতরে লুকিয়ে নিল। এতে করে আলভি হাঁসফাঁস করে উঠল, কয়েকটা শুষ্ক ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল কিন্তু পারল না। ক্রমশই তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে সে না পেরে অলির গালজোড়া চেপে ধরল। অলি ব্যথায় ককিয়ে উঠতেই আলভি অলির অধর জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। আলভির কপালে বিরক্তির ভাঁজ পড়েছে। সে আক্রোশ মেটাতে অলির ঠোঁট কামড়াতে লাগল। অলি ছটফট করে আলভিকে সরিয়ে দিতে চাইল কিন্তু পারল না। উল্টো ক্ষিপ্ত আলভি আরও বেশি হিংস্র উঠল। বেশ অনেকক্ষণ পর আলভি পরিতুষ্ট হয়ে অলির ঠোঁট জোড়া ছেড়ে দেয়।
অলি নিজের ঠোঁট জোড়া যেন অনুভবই করতে পারছে না। মনে হচ্ছে তার ঠোঁট জোড়া কেউ শরীর থেকে আলাদা করে ফেলেছে। আলভি অলির ঠোঁটের দিকে তাকাতেই থমকে গেল। শীত! অলির চোখের কোণে পানি জমেছে। সেই নিজের ঠোঁটে হাত দিতে গেলে আলভি আটকে দিয়ে বলে, সরি নিবি। আলভির হাতের বাঁধন আলগা হতেই অলি আয়নার দিকে তাকায়। নিজের তারা চিহ্ন তাক্ত ঠোঁটজোড়া পরিলক্ষিত হতেই অলি আটকে ওঠে। আলভি হতাশায় নিজের চুল টানতে লাগল। কিছুক্ষণ আগে সে নিজের মধ্যেই ছিল না যেন। অলি একটা টিস্যু নিয়ে ঠোঁটের তারা চিহ্ন তোগুলো মুছে নিল। সরি হানিবি, আমি ইচ্ছা করে। অলি পুনরায় চিরুনিটা হাতে নিয়ে আলভির দিকে না তাকিয়েই বলল, আপনি এরকমটা করে কি মজা পান আমি বুঝি না। অদ্ভুত মানুষ আপনি। আলভি এক্সপ্লেইন করার মতো ভাষা খুঁজে পেল না। শুধু বিড়বিড় করে বলল, ফিলিংসগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। 2 সপ্তাহ কেটে গেছে। সূর্যের আলো জানালার ফাঁক গলে নরম ছায়া ফেলেছে রুমের ফ্লোরে। অলি এখন 7 মাসের গর্ভবতী। শরীরের ভার ও ক্লান্তি নিত্যসঙ্গী হয়ে উঠলেও নিজের ভেতরে থাকা ছোট্ট প্রাণের অস্তিত্বটার জন্য দিনগুলো সহ্য করে যাচ্ছে। অলি সারাটা দিন নিজের রুমেই কাটিয়েছে। কখনো জানালার পাশে বসে বাবা মায়ের কথা ভেবে নিঃশ্বাস ফেলেছে, কখনো বা বিছানায় হেলান দিয়ে ইউটিউবের ফিডে স্ক্রোল করেছে। শরীর আগের তুলনায় ভারী হয়ে এসেছে। 7 মাসের পেট নিয়ে আগের মতো আর স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। আজকে বাড়িতে সে, দাদুম্নি আর শাহনাজ বেগম ছাড়া কেউ নেই। আলভি খুব সকালেই একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করতে বাকিদের সাথে অফিসে গেছে। নুরুন্নাহার বোনের অসুস্থতার কথা শুনে 2 দিন আগেই বোনের বাড়িতে ছুটে গেছেন। উর্মিলা এখনও ভার্সিটি থেকে ফেরেনি। বিকেলের দিকে একটু হাঁটার উদ্দেশ্যে ধীরপায় সিঁড়ি ডিঙিয়ে ড্রয়িং রুমে আসতেই অলি থমকে দাঁড়াল। শাহনাজ বেগম সোফায় বসে আছেন, মাথা হেলানো, চোখ আধবোজা, যেন ঝিমুচ্ছেন। তার ঠোঁটের ফাঁক থেকে অদ্ভুত গোঙানির শব্দ ভেসে আসছে। অলি কিছুটা অস্বস্তি নিয়ে এগিয়ে গেল। শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক কোনো কালেই সহজ ছিল না। তবুও শাশুড়িকে এই অবস্থায় দেখে তার মনের ভেতরে অজানা দুশ্চিন্তারা খচখচ করতে লাগল। অলি একটু সাহস সঞ্চয় করে হাত বাড়াল শাহনাজ বেগমের দিকে। কপালে হাত রাখতেই অলি আটকে উঠল। শরীরের তাপমাত্রা বেশ গরম। অলি তৎক্ষণাৎ বুঝে যায় জ্বর এসেছে। এক মুহূর্তের জন্য অলি দোটানায় পড়ল। সেবা করবে, নাকি তার আচরণের কথা মনে করে দূরে সরে যাবে? অলির মনে পড়ে যায় তার বাবা মায়ের সাথে করা শাহনাজ বেগমের খারাপ ব্যবহারের কথা। অলি সেগুলো মনে করে এড়িয়ে যেতে চাইল, কিন্তু তার ভেতরে জন্ম নেয়া সুপ্ত মাতৃত্ববোধ তাকে এড়িয়ে যেতে দিল না। ধীরে ধীরে সে শাহনাজ বেগমের পাশে বসল। কণ্ঠে অচেনা কোমলতা ফুটিয়ে বলল, আম্মা, আপনি ঠিক আছেন তো? কোনো উত্তর এল না। অলি বুঝতে পারল সে উত্তর দেয়ার মতো অবস্থায় নেই। অলি উঠে সোজা কিচেনে এসে দেখে সেখানে কেউ নেই। সার্ভেন্টরা এই সময়টাতে সাধারণত বিশ্রাম নেয়, কারণ রাত নামতেই তারা ডিনার রেডি করার প্রস্তুতি নেবে। অলি একটা শ্বাস ফেলে এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে আবারও শাশুড়ির নিকট চলে এলো। আলতো করে শাহনাজ বেগমকে জাগিয়ে পানি খাওয়ালো। তারপর তোয়ালে ভিজিয়ে এনে কপালে জলপট্টি দিয়ে দিল। কিছুক্ষণ পরপরই তোয়ালেটা পানি দিয়ে ভিজিয়ে এনে বদলে দিল। মুহূর্ত কয়েক পর শাহনাজ বেগম আধখোলা চোখে অলিকে দেখে নিলেন। হয়তো অবাক হয়েছিলেন, যেই মেয়েকে তিনি কখনোই মন থেকে গ্রহণ করেননি, সব সময় তুচ্ছ তাচ্ছিল্য আর তিরস্কার করে গেছেন, সেই মেয়েই আজ তার পাশে বসে সেবা করছে। সে হয়তো কিছু বলতে চাইল, কিন্তু ক্লান্ত শরীর তাকে কিছু বলার সুযোগ দিল না। অলি পাশে বসে রইল। বারবার নিজের হাত দিয়ে কপালের ঘাম মুছে দিল। ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, আম্মা, দুপুরে কিছু খেয়েছিলেন? শাহনাজ বেগম না বোধক মাথা নাড়লেন। অলি ধীর পায়ে আবারও কিচেনে এলো। কিন্তু সে তো রান্নাবান্নার কিছুই জানে না। সে হাতে থাকা ফোনটায় একটা ভিডিও অন করল, তারপর সেটা ফলো করেই চিকেন স্যুপ বানানোর চেষ্টা করতে লাগল। পেট বড় হয়ে আসায় কাজ করা সহজ ছিল না, তবুও যতটুকু সম্ভব ধৈর্য ধরে করল সবটা। অলি বেশ কয়েকবার আলভিকে কল করে খবরটা জানাতে চেয়েছে, কিন্তু আলভি হয়তো ব্যস্ত আছে, সেই জন্য কল রিসিভ করেনি। অলি একটা বাটিতে সুপটুকু ঢেলে শাহনাজ বেগমের সামনে এসে বসল। তারপর আস্তে ধীরে খাওয়ানোর চেষ্টা করল। শাহনাজ বেগম দুর্বলভাবে কয়েক চুমুক খেলেন। সকাল থেকেই শাহনাজ বেগমের শরীর খারাপ লাগছিল। সে লাঞ্চ করার উদ্দেশ্যে কিচেনের দিকে যেতেই তার শরীর একদম ভেঙে পড়ে। শরীরটা এতটাই ফুরবল লাগছিল যে সিঁড়ি বেয়ে নিজের রুমে যাওয়ার সাহসটুকুও করেননি। অলি পাশে বসে মনে মনে ভাবল, মানুষ যতই বিরাগ পোষণ করুক না কেন,
একজন আদর্শ মানুষ কখনো কারো দুর্বলতার সুযোগ নেয় না। তাছাড়া সে তার ছেলের বউ, সেই হিসেবে শাশুড়ি যেমনই হোক না কেন তার সেবা করা অলির দায়িত্বের মধ্যে পড়ে।